ওয়ার্কিং ক্যাপিটাল পড়াইছে ওকে আর ওকে তুমি যেটা বলছো তারপরে এই টপিকটাই হ্যাঁ পড়াইছে হ্যাঁ পাইছি ওকে, ওয়েলকাম এভরিবডি টু দ্য সেশন। সবাই শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার ইয়েস স্যার Okay. তো লাস্ট ক্লাসে তাহলে আমরা ডিটারমিনেন্টস শেষ করলাম। আজকে তার আগের ক্লাসের কি রেকর্ডিং আছে স্যার আপনার? না, আমরা গত ক্লাসে ডিটারমিনেন্টস এর পরে আজকে শুরু করব মেজারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, হাউ টু মেজার, দ্যাট মিন্স হাউ টু ক্যালকুলেট। তো সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অলরেডি আমরা জানি যে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, তার মানে এই দুইটি যদি আমরা মাইনাস করি, এই দুইটি বিষয় মাইনাস করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারি। তো আর একটু ডিটেইলসে দেখবো যে আজকে লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে ডিটারমাইন করা হয় ফর এ ম্যানুফ্যাকচারিং ফার্ম। তো সেটি করার আগে কিছু বিষয় সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা উচিত। সেটি হলো ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি। ইনভেন্টরি বলতে আমরা র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশড গুডস সবগুলিকেই আমরা বুঝে থাকি। ওকে, হ্যাঁ স্যার আচ্ছা। তারপরে ডেটার্স ক্রেডিটর্স বলতে কি বুঝি আমরা, বলো। ডেটর্স ক্রেডিটর্স হচ্ছে স্যার ডেটার্স কাকে বলে? স্যার দেনাদারকে আমরা ডেটর্স সম্পর্কে ডেটার্স মিন্স টু হুম উই আর সেলিং অন ক্রেডিট। হুম যাদের কাছে আমরা বাকিতে বিক্রি করি, they are called debtors, or in accounting term account receivables. And creditors are the suppliers we are purchasing on credit. They are called creditors or suppliers, হুম যাদের কাছ থেকে আমরা বাকিতে কিনে থাকি। ওকে, জি স্যার তাহলে এখানে ডিটেইলস ফর্মুলাটা দেখো। এখানে এই যেটা হাইলাইট করলাম, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে ডিটেইলসে বললে কি হয়, কারেন্ট অ্যাসেটের মধ্যে যা যা আছে, যেমন র মেটেরিয়ালস আছে, ওয়ার্ক ইন প্রগ্রেস, তারপরে ফিনিশড গুডস, তারপরে ডেটর্স, তারপরে ক্যাশ ব্যালেন্স। দেখেছো? হ্যাঁ হ্যাঁ আর এখান থেকে মাইনাস করব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর মেইন হলো ক্রেডিটর্স, তার সাথেও থাকতে পারে সেটি হলো আউটস্ট্যান্ডিং ওয়েজেস এন্ড আউটস্ট্যান্ডিং ওভারহেডস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস বলতে বাকিতে আমরা কিনলাম র মেটেরিয়ালস, এটি একটি লায়াবিলিটি, কিন্তু এই র মেটেরিয়ালস গুলি তো আমরা যখন প্রোডাকশনে যাব লেবারদেরকে পেমেন্টের বিষয় আছে, দ্যাট ইজ দ্য ওয়েজ। তো সেটা যদি আমরা এক মাসেরটা পরের মাসে করি তাহলে এটি একটি লায়াবিলিটি তৈরি হয়ে যাবে। তো অনেক ইনস্টিটিউশনে তো আমরা দেখি স্যালারি দিচ্ছে না টাইমলি, যেমন এক মাসেরটা আরেক মাসে দিচ্ছে, 2 মাস পরে দিচ্ছে, 6 মাস 9 মাস পরে দিচ্ছে। তাহলে এই যে টাকাটা পরে দিচ্ছে এটি অন কাইন্ড অফ লায়াবিলিটি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার আর আউটস্ট্যান্ডিং ওভারহেড, ওভারহেড আউটস্ট্যান্ডিং কখন হয়? ওভারহেড বলতে আমরা যেসব ওইসব ইউটিলিটিস খরচকে বুঝে থাকি। তো সেটি হলো ইলেকট্রিসিটি, তারপরে ওয়াটার সাপ্লাই, এই যে যেগুলিকে এক কথায় ইউটিলিটি বিল বলা হয়। তো সেটাই আমরা যদি দেরিতে দেই বা পরে দেই, এই মাসের বিলটি এখন দিলাম না, পরের মাসে দিলাম, তো দিস আর অলসো দ্য লায়াবিলিটিস। তাহলে এই কারণে ক্রেডিটর্স প্লাস আউটস্ট্যান্ডিং ওয়েজেস এন্ড আউটস্ট্যান্ডিং ওভারহেড। তো ক্রেডিটর্স তো থাকবেই র মেটেরিয়ালস কিনলে, আর প্রোডাকশনে গেলে লেবারও অ্যাড হবে, আর যদি কোনো বিল বাকি থাকে সেগুলিও এর সাথে অ্যাড হবে। তো এটি হলো আমাদের ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝছো? জি স্যার আচ্ছা, তাহলে এবার একটি এক্সাম্পলে আসি আমরা। ফর্মুলাটা তো আমরা জানলাম, ফর্মুলাটাকে এবার ফরম্যাটে বসাই।
ফরম্যাটটা দেখো এখানে ওই ফর্মুলার মধ্যে যে আইটেমগুলি আছে সেটি এখানে ফরম্যাট অনুযায়ী লেখা আছে, তিনটা কলাম করা আছে। কারেন্ট অ্যাসেটের আইটেমগুলি ক্যাশ ব্যালেন্স, ইনভেন্টরি, র ম্যাটেরিয়ালস, স্যার ওয়ার্ক ইন লিখে নিব? প্রসেস। এটা আছে না তোমাদের কাছে? হ্যাঁ আছে। কপিটা তো আছে। আচ্ছা, র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, রিসিভেবলস, ডেটর্স, বিলস। তো এই সবগুলি অ্যাড করলে এরপরে এখানে লিখলাম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কেন বলা হলো? কারণ টোটাল কারেন্ট অ্যাসেট, এটাকে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে পারি। আগে আমরা কনসেপ্টের মধ্যে জেনেছিলাম। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট মিন্স গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে লায়াবিলিটিস গুলি আবার দেখো, এখানে আইটেম গুলি সব দেয়া আছে। টোটাল কারেন্ট লায়াবিলিটিস এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিস আর উপরে করা আছে টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট আর লায়াবিলিটি যখন মাইনাস করব তখন আমরা পেয়ে যাব বটম লাইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ইউ গট দি পয়েন্ট? বুঝছো সবাই? জি স্যার। তাহলে এই ফরম্যাটটা মনে রাখতে হবে। ফরম্যাটটা মূলত ওই যে ডিটেইল ফর্মুলা যেটি, ওই ফর্মুলাটাই ওগুলি নিচে নিচে কলাম করে এখানে দেখানো আছে। আর এক কথায় কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এটাকেই ডিটেইলসে আমরা দেখেছি, সেটাকেই আবার এরকম করে ফরম্যাট করে আমরা এখানে দেখলাম। এবারে একটা এক্সাম্পলে আসি আমরা। খাতা কলম আছে সবার সামনে? জি স্যার। আচ্ছা, সেফটি স্টক একটি বিষয় আছে এখানে, সেফটি মার্জিন বা সেফটি স্টক। The current asset minus current liabilities equal to working capital, এটা তো আমরা জানলাম। কিন্তু অনেক সময় আমরা যে কাজটি করি যে সেফটি পারপাসে কিছু আমরা অ্যাডিশনাল ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন করি। যেমনি তোমার হয়তো তুমি হিসেব করলে যে আমার মান্থলি আমার হাত খরচ কত, তুমি হিসেব করলে যে পার ডে যদি আমার 100 টাকা হয় তাহলে পার মান্থ হাত খরচ হলো 3000 টাকা। তুমি আরো 200 টাকা 500 টাকা বেশি হোল্ড করলে, কেন হোল্ড করলে? সেফটি স্টক যদি কোনো একটু বেশি দরকার হয়। তো আমরা এবার সেফটি স্টক তাহলে কি বললাম যে এই যে 200 টাকা বেশি হোল্ড করলে সেটি হলো সেফটি স্টক। তার মানে তোমার টোটাল যেটা দরকার হয় তার চেয়ে একটু বেশি মেনটেন করা। আচ্ছা, মনে করো পার মান্থ তোমার ফ্যামিলিতে 30 কেজি চাল দরকার হয়। তো 30 কেজি চাল কিনলে, তারপরে আবার 30 কেজি কিনবে। তো 2 কেজি 5 কেজি বেশি কিনলে, যদি একদিন দেরি হয় কিনতে তাহলে তো আবার 1 কেজি 2 কেজি শর্ট পড়ে যাবে। বা একজন গেস্ট আসলো তখন তো আমার 30 কেজিতে হবে না, একটু সেফটি মার্জিন হিসেবে 2 কেজি 5 কেজি বেশি রাখা, এটাকে বলা হয় সেফটি মার্জিন। ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে সেরকম, যে আমরা একটা মান্থলি বা ইয়ারলি একটা খরচ যেটি ওয়ার্কিং ক্যাপিটাল পারপাসে দরকার হয় সেটি তো আমরা মেনটেন করবো, বাট সেফটি পারপাসে আরো কিছু বেশি অ্যাডিশনাল সামথিং, দ্যাট ইজ কল্ড সেফটি স্টক। এরপরে এক্সাম্পলটা দেখি আমরা। হাইটেক plans to sell 30,000 units next year. The expected cost of goods sold is as follows. আচ্ছা, র মেটেরিয়ালস কস্ট কত, এখানে পার ইউনিট কস্ট গুলি দেয়া আছে। হাইটেক টি কোম্পানির নাম, তারা প্ল্যান করলো সেল করবে কত, 30,000 ইউনিট নেক্সট ইয়ার, আগামী বছরে 30,000 ইউনিট তারা সেল করবে, এটি তাদের প্ল্যান। যেহেতু এটি একটি ম্যানুফ্যাকচারিং ফার্ম, তাহলে তাদের এই সেলটা করার জন্য তার প্রোডাকশন করতে হবে, মানে ম্যানুফ্যাকচারিং। এই ম্যানুফ্যাকচারিং এর জন্য তার আবার র মেটেরিয়ালস দরকার, এজন্য কস্টিং রয়েছে। তো সবকিছু মিলে এখানে একটি কস্টিং দেয়া আছে। তো সেটি আমরা এখানে যদি খেয়াল করি, র মেটেরিয়ালস 100 পার ইউনিট দেখা যাচ্ছে। জি স্যার।
Manufacturing expense 30 per unit, selling administrative and financial expense 20, selling price 200। আচ্ছা, তারপরে কি ইনফরমেশন আছে দেখো। র মেটেরিয়াল স্টেজ 2 মান্থ, তার মানে র মেটেরিয়ালস তো আমরা কিনলাম, কেনার পরে প্রোডাকশন করি, তো এটি অন অ্যান এভারেজ আমাদের কাছে 2 মান্থ স্টকে থাকে। 2 মান্থটা কি এখানে র মেটেরিয়ালস ইন স্টক, 2 মাস আমাদের থাকে, এর মধ্যে আবার প্রোডাকশনে চলে যায়, শেষ হয়ে যায়, আবার আমরা কিনি, স্টকে থাকে, সেটার এভারেজ টাইম হলো 2 মান্থ। দেন ওয়ার্ক ইন প্রোগ্রেস 1 মান্থ, মানে প্রোডাকশন প্রসেসের মধ্যে থাকে, প্রক্রিয়ার মধ্যে থাকে 1 মান্থ, তারপরে তো ফিনিশড হয়ে যায়। ফিনিশড স্টেজ হাফ মান্থ, ফিনিশড স্টেজ বলতে প্রোডাকশন যখন শেষ হয়ে যায়, এটা প্যাকেজিং বা অন্যান্য বিষয় আছে, এই রেডি ফর সেল, এইখানে আবার এটা স্টক থাকে হাফ মান্থ, মানে 15 ডেজ। ডেটর্স স্টেজ 1 মান্থ, ডেটর্স স্টেজটা কি, যে আফটার সেলিং অন ক্রেডিট উই নিড টু কালেক্ট দ্য ক্যাশ আর কালেক্ট দ্য বিল, এটি কালেক্ট করতেও আবার আমাদের সময় দরকার হয় 1 মান্থ, মানে আফটার সেল 30 days is required to collect the account receivables. So এটি হলো ডেটর স্টেজ। দেন another last প্যারার মধ্যে কিছু বিষয় আছে দেখো, assuming the monthly sales level 2500 unit, আচ্ছা, estimate the gross working capital requirement, আচ্ছা gross working capital কত এটা বের করতে বলছে। Desired cash balance 5% of the gross working capital requirement, আচ্ছা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল যত বের করব আমরা, তার 5% কি করব, ক্যাশ মেইনটেইন করব। আচ্ছা, and working progress in 25% complete with respect to manufacturing expense, তার মানে আরেকটি বিষয় জানলাম যে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যত আছে, এখানে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত, যেমনি এই যে 30 পার ইউনিট দেয়া আছে, এখানে কি বলা আছে 25% কমপ্লিট। আচ্ছা, মানে টোটাল প্রোডাকশন কস্ট যত হয়, এর 25% হলো তার ম্যানুফ্যাকচারিং বা ওয়ার্ক ইন প্রোগ্রেস পারপাসে খরচ। এই ইনফরমেশন গুলি এখানে দেয়া আছে। এখন আমাদের কাজ কি, কাজ কি স্যার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট করতে হবে, বের করা। আচ্ছা, গ্রস এবং নেট দুইটাই আমরা বের করব। তাহলে ওই যে ফর্মুলা এবং ফরম্যাট আগে যেটি দেখে আসলাম, আমরা যদি ওখানে বসাই, তাহলে এখানে দেখো প্রথমে কি ছিল। স্যার কিন্তু এখানে তো ডাইরেক্ট দেওয়া নাই, এগুলা সবগুলা ক্যালকুলেশন করে বের করতে হবে না? জি জি, সেটা কিভাবে বের করব ওইটাই দেখো। প্রথমে কারেন্ট অ্যাসেটের মধ্যে ফার্স্ট আইটেম কি ছিল, ওই যে উপরে ফরম্যাট দেখে আসলাম না আমরা, এই যে মিনিমাম ক্যাশ ব্যালেন্স, তারপরে ইনভেন্টরি, ইনভেন্টরি বলতে র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশড গুডস, এগুলি। আচ্ছা, মিনিমাম ক্যাশ ব্যালেন্সটা ওখানে তো আমাদের বলেছে যে ক্যাশ ব্যালেন্স 5% সম্পর্কে 5% গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে ওইটা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বের করার পরে ওইটা আমরা বের করবো, ওইটা ফাঁকা রাখবো, বা নিচের দিকেও লিখতে পারি অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারি। তাহলে আমাদের র ম্যাটেরিয়ালস থেকে শুরু করলাম আমরা, দেখো এই যে র ম্যাটেরিয়ালস, তাহলে র ম্যাটেরিয়ালস এখন আমাদের ইউনিট দরকার হবে, যে কত ইউনিট আমরা এখানে প্রোডাকশন করতে চাই। যে লাস্টের প্যারায় দেয়া আছে, অ্যাসিউমিং দ্য মান্থলি সেলস লেভেল কত, মান্থলি সেলস লেভেল 2500 ইউনিট। আচ্ছা, এটা হলো মান্থলি। এখন ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে আমাদের টাইম কত দেয়া আছে, যে স্টকে থাকে কতদিন, 2 মাস। 2 মাস।
আর পার ইউনিট কস্ট কত? ওই যে উপরে যাও, র ম্যাটেরিয়ালস 100। 100 ইউনিট। আচ্ছা, তাহলে আমরা 100 ইউনিট পার ইউনিট কস্ট, তারপরে র ম্যাটেরিয়ালস 2 মান্থ, আর এখানে হলো আমাদের পার মান্থ সেলস লেভেল 2500। তিনটে ইনফরমেশন জানবো, তাহলে তিনটাকে মাল্টিপ্লাই করো। এই যে তাহলে 2 মাসে আমাদের র ম্যাটেরিয়ালস পারপাসে টোটাল কস্টিং হলো, এটা মাল্টিপ্লাই করলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 5 লাখ। ঠিক আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, খাতা কলম আছে সামনে? স্যার অঙ্কটা কি আমরা খাতায় করব? খাতা আছে সবার সামনে? হ্যাঁ স্যার, জি আছে স্যার তো। আছে। জি স্যার। খাতায় করলে তো ভালোই হয়, ক্যালকুলেটর আর খাতা লাগবে। জি স্যার, আছে তো। সবাই তাহলে সবাই ওই ফরম্যাট অনুযায়ী, এখানে তো লেখা আছে এইভাবে দেখে লিখো, স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা হেডিং দাও, হুম। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা হেডিং দিয়ে 3টা কলাম করো ওই যে অ্যামাউন্ট গুলি লেখার জন্য, আর বাম দিকে তুমি এই ফিগার গুলি, পার্টিকুলার্স গুলি লিখবে, আর ডান দিকে 2টা কলাম রাখো, ওখানে অ্যামাউন্ট গুলি লিখবে। এরপরে স্টক অফ র মেটেরিয়ালস, এটা হলো কারেন্ট অ্যাসেট 1 নাম্বার দিয়ে, তারপরে কারেন্ট অ্যাসেটের মধ্যে আইটেম গুলি দাও, স্টক অফ র মেটেরিয়ালস। স্যার হ্যাঁ, ইয়া প্রশ্নটা দিলে স্যার আমরা দেখি স্যার কতটুকু পারি, স্যার উত্তর দেখে তো করে লাভ নেই। প্রশ্ন প্রশ্নটা তো এই যে, হ্যাঁ হ্যাঁ। একটা আমরা করি, তারপরে হলো বাকিগুলি তোমরা করো, আগে আমরা দেখে যাই, সিস্টেমটা জানলে তোমরা নিজেরা করতে পারবে। তো এরপরে র মেটেরিয়ালস কত আমাদের বের করলাম? 5 লাখ। তারপরে কি আমাদের? স্যার স্টক অফ র, স্যার একটু আসছে স্যার, স্টক অফ র ম্যাটেরিয়ালস। স্যার স্টক অফ র ম্যাটেরিয়ালসটা কিন্তু বের করাটা আমি বুঝি নাই স্যার। বুঝে নাই? 2500 গুণ 2 গুণ 100, 2500, 100 2500 কি? ইউনিট স্যার, ওই যে মান্থলি সেলস লেভেল ইউনিট। 2 কি? স্যার টু হচ্ছে ওই যে র ম্যাটেরিয়ালের যে স্টেজটা স্যার, 2 মাস। 2 মাস স্টক থাকে আমাদের কাছে। হ্যাঁ আর 100 কি? স্যার, 100 তো জানি না। কেন, উপরে দেয়া আছে না শুরুতেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র পার ইউনিট ম্যাটেরিয়াল। কস্ট, পার ইউনিট কস্ট এই যে 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। হুম, তারপরে দেখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বলতে কি বোঝায়? ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং মানে এক্সপেন্স প্রোডাকশন বলতে করতে গেলে যে খরচগুলো হয় স্যার। তার মানে এর মধ্যে লেবার আছে, এর মধ্যে ওভারহেড আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলতে এর মধ্যে কি কি থাকে? ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে র মেটেরিয়ালস থাকে, লেবার থাকে, ওভারহেড থাকে, সবগুলি থাকে। হুম। তাহলে যখন আমরা এটি বের করতে যাব ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার মধ্যে তাহলে আমাদের সবগুলি বিষয় ইনক্লুড করতে হবে।
এবং এখানে আবার স্পেসিফিক ম্যানুফ্যাকচারিংটা স্যার 30% তাহলে র বলে দিচ্ছে। ম্যাটেরিয়ালস এখানে দুইবার আসছে কি জন্য? র মেটেরিয়ালস তো স্টক কতটুকু আছে সেটা লিখলাম। এরপরে যতটুকু মনে করো আমরা যখন র মেটেরিয়ালস কিনলাম এটা স্টকে আছে একটা রুমের মধ্যে আছে, সেটি কত, এই যে 5 লাখ টাকার, এটা বের করে মানে এটা লিখলাম। হুম এখন ওখান থেকে ওই রুম থেকে কিছু স্টক আমরা প্রোডাকশনে নিয়ে আসছি, সেটা কত, যেটা প্রোগ্রেস মানে কাজের মধ্যে আছে, এখন প্রোডাকশনের মধ্যে আছে, সেটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেই অ্যামাউন্টটা বের করবো এবার। তো সেটা বের করার উপায় কি, যে র মেটেরিয়ালসটা আমরা যদি প্রোডাকশন প্রসেসের মধ্যে থাকে, তুমি একটা গার্মেন্টস এর কথা চিন্তা করো, গার্মেন্টস কি করলো, ফ্যাব্রিক্স গুলি এনে স্টক করে রাখলো, এটা হলো স্টক অফ র মেটেরিয়ালস। তারপরে সেই ফ্যাব্রিক্স গুলি এরপরে ফ্লোরে যাচ্ছে, এটা কাটিং হবে, সেভিং হবে, বিভিন্ন স্টেজ অফ প্রোডাকশন। তার মানে কাটিং সেকশন থেকে এরপরে সেভিং সেকশনে যাচ্ছে, বাটন অ্যাটাচমেন্ট, এই যে বিভিন্ন স্টেজ রয়েছে। তো এটা হলো ওয়ার্ক ইন প্রসেস। এখন যখন এটা ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে গেল, তখন ওই যেটা স্টক ছিল সেখান থেকেই তো ওই অ্যামাউন্ট গুলি আবার এখানে চলে আসছে। তার মানে র মেটেরিয়ালস এর বিষয়টা আছে, সাথে আবার লেবাররা কাজ করছে, তার মানে লেবার অ্যাড হলো, আবার উপরে ইলেকট্রিসিটি জ্বলছে, তার মানে এখানে ওভারহেড অ্যাড হলো। তাহলে এক হলো ওই স্টক গুলি নিয়ে আসলাম, ফ্যাব্রিক্স গুলি নিয়ে আসলাম, এটা কাটাকাটি শুরু হলো, তার মানে র মেটেরিয়ালস আছে, তারপরে লেবাররা কাজ করলো, লেবার আছে, তারপরে অন্যান্য ওভারহেড গুলিও আছে। তাহলে ওয়ার্কিং প্রসেসের মধ্যে কি কি থাকবে, র র মেটেরিয়ালস থাকবে, ম্যাটেরিয়ালস। লেবার থাকবে, ওভারহেড থাকবে। তাহলে এখানে দেখো এই যে স্যার দুই, ওভারহেডের মধ্যে তো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স গুলো যাইতেছে না? হ্যাঁ ওইটা তো একসাথে বলে দিয়েছি, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স সবগুলি মানে ওই লেবার ওভারহেড ওগুলি বলে দিয়েছে একসাথে। তাহলে দুইবার আসছে বলতে সেটি না, এটা হলো স্টক কত কিনলাম, আর এটি হলো ওয়ার্ক ইন প্রসেস মানে প্রোডাকশনে যখন আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে হ্যাঁ প্রোডাকশনে যখন নিয়ে আসলাম, তখন এখানে র মেটেরিয়ালস আছে, এই জন্য র মেটেরিয়ালস 2500 ইন্টু 100, তারপরে এর সাথে লেবার এবং ওভারহেড আছে, এই জন্য ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের সম্পর্কে তো আবার ওখানে বলা ছিল কত, 25%, তাই না? স্যার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এটার হিসাব তো বুঝি না স্যার। এই এটার যে হিসাব 2500 গুণ 30 করার পরে হেল্প 70,000 প্লাস কত জানি আসে, ওটার পরে 25% করলে যে 18,750 এই যে আসে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 30 এখানে বলা আছে, এই 30 দিয়ে তোমার টোটাল ফিগার কত ছিল, 2500 ইউনিট। তো 2500 ইউনিটের এটা হলো লেবার বের করলাম 100 দিয়ে মাল্টিপ্লাই করে, পার ইউনিট 100, তারপরে তোমার এই যে 2500 সাথে 30 হলো পার ইউনিট, হ্যাঁ এটার মধ্যে এখান থেকে নিতে হবে 25%। কেন 25%, ওই যে উপরে বলা ছিল ওয়ার্ক ইন প্রোগ্রেস ইন 25% কমপ্লিট উইথ রেসপেক্ট টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। হ্যাঁ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স তো টোটালটা শুরু থেকে ফিনিশ পর্যন্ত, আর ওয়ার্ক ইন প্রসেস এই স্টেজে আমরা 25% নিয়ে কতটুকু কাজ কাউন্ট করছিল। করব, 25% কাউন্ট করব, সেজন্য হুম। 25% নিলাম। তাহলে র মেটেরিয়ালস আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এই দুইটা ফিগার যখন আমরা অ্যাড করব, টোটাল কত হলো, 2,68,750। তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে ওয়ার্ক ইন প্রসেসের পরের স্টেজ কি, ওয়ার্ক ইন প্রোগ্রেস এর পরের স্টেজ হইতেছে ফিনিশড গুডস। ফিনিশড গুডস এর মধ্যেও কি কি থাকবে, সবই থাকবে। আগে বিয়োগ করে নিতে হয় না নাকি? ও না, আচ্ছা। ফিনিশড গুডস এর মধ্যেও র মেটেরিয়ালস থাকবে, মানে ওয়ার্ক ইন প্রসেসে যা আছে এখানেও তাই। কারণ কি, কারণ হলো যে ওই ওই প্রোডাক্ট গুলি তো ওইগুলোই কাজ, মনে করো ওই যে যখন কাটিং শুরু হলো, গার্মেন্টস এর এক্সাম্পল দিলাম, কাটিং শুরু হলো, এটা ওয়ার্ক ইন প্রসেস চললো, এটাই তো একসময় গিয়ে ফিনিশড হয়ে যাবে। তার মানে র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড সবগুলি আছে এখানে, সবগুলি আছে এবং 100% আছে। আর ওয়ার্ক ইন প্রসেসে তো আমরা 25% কাউন্ট করেছিলাম, আর এখানে পুরোটাই আছে। আর সময়টা দেখতে হবে,
সময়টা কত? তো টাইমের ব্যাপারটা আগে তো আমরা দেখে আসছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে ছিল 1 মান্থ, তাই না? হুম। আর ফিনিশড স্টেজে কত? হাফ মান্থ। হাফ মান্থ। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেস যেহেতু 1 মান্থ ছিল, এখানে ফিগার গুলিতে কোনো কিন্তু চেঞ্জ আসে নাই, কারণ এগুলিতে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো যা আছে তাই আসবে। কথা বুঝছো? জি স্যার। 2500 ইন্টু 100 ইন্টু 1, কিন্তু ইন্টু 1 দেয়া না দেয়া এক কথা। আবার 2500 ইন্টু 30 ইন্টু 1, বিষয়টা বুঝছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু স্যার আমার কিছু কোয়েশ্চেন আছে স্যার। কথা হইতেছে যে আচ্ছা, স্যার প্রশ্নের মধ্যেই প্রশ্ন আছে স্যার। যেমন হইতেছে যে the duration of various stage of the operating cycle is expected to be as follows, মানে এই র ম্যাটেরিয়াল স্টেজের মধ্যে এই যে 2 মাসটা বলতেছে, মানে যে সময়টা দিছে, এটা কি দিছে যে আমার প্রোডাক্ট গুলা প্রডিউস করতে কোন জায়গায় কোন স্টেজে কতদিন সময় লাগে, এটা বলতেছে না স্যার? জি। সেক্ষেত্রে র মেটেরিয়ালস স্টেজ মানে তুমি কেনার পরে তোমার যে ওয়্যার হাউসে থাকবে সেই স্টকটা কতদিন থাকে, 2 মান্থ। আর যখন প্রোডাকশন শুরু হয় ওয়ার্ক ইন প্রসেসে, এই স্টেজে কতদিন, 1 মান্থ। আর ফিনিশড স্টেজে হাফ মান্থ, ডেটর্স স্টেজে 1 মান্থ। এটা ওকে। হুম। তাহলে এবার আসো ফিনিশড গুডস বের করব। তাহলে ফিনিশড গুডস এর মধ্যেও র মেটেরিয়ালস থাকবে। তাহলে র মেটেরিয়ালস এর অ্যামাউন্ট কত, 2500 ইন্টু 100 ইন্টু হাফ। স্যার হাফ কেন? ফিনিশড গুড এর মধ্যে কিভাবে র ম্যাটেরিয়াল থাকে, একটা এক্সাম্পল দিবেন স্যার? মানে এমনি বাংলা ভাষায়, মানে ধরেন স্যার আমরা একটা ওই যে গার্মেন্টস এর কলমই এক্সাম্পল উৎপাদন দিলাম করি। না, গার্মেন্টস এর এক্সাম্পল দিলাম না, যে তুমি এখন এই যে ফ্যাব্রিক্স গুলি, কাপড়টা থাকলো ফ্যাব্রিক্স, এত স্টকে ছিল, এটা এসে যখন ওয়ার্ক ইন প্রসেসে আসলো, মানে কি কাটিং শুরু হলো, হুম। কাটিং শুরু হলো, কারা কাজ করলো, লেবাররা, তাহলে লেবার অ্যাড হলো, আর উপরে লাইট জ্বলে, তার মানে ইলেকট্রিসিটি বা ওভারহেড অ্যাড হলো। তার মানে র মেটেরিয়ালস, কাপড়টা র মেটেরিয়ালস, লেবার কাজ করে, এটা হলো লেবার বা ওয়েজ, আর উপরে লাইট জ্বলে, এটা হলো ওভারহেড। তার মানে তিনটে অ্যাড হলো না এখানে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা চললো কতদিন, চললো 1 মাস। তার মানে 1 মাস কাজ করার পরে এটি একটি ফিনিশড গুডস তৈরি হয়ে গেল। মানে কি, মনে করো এটি শার্ট হয়ে গেল, বা এটি যে ড্রেসটা তৈরি করা হচ্ছে সেটি তৈরি হয়ে গেল। তার মানে যেটি ফিনিশড হলো, একটি মানে কমপ্লিট যে স্যুটটা, এই স্যুটের মধ্যে কি আছে, এই স্যুটের মধ্যে একটা যেটা মানে তুমি রেডি ফর সেল, তুমি এখন পড়তে পারবে, এই ড্রেসের মধ্যে কি আছে, র মেটেরিয়ালস আছে, কারণ ফ্যাব্রিক্সটা এখানে র মেটেরিয়ালস। এর মধ্যে হুম। লেবার আছে, লেবার 100% আছে, কারণ কাজ তো শেষ লেবারদের। আর ওভারহেডও 100%, কারণ ওভারহেড যতটুকু ইউজ করে ফেলেছি, এখন তো এটা রেডি ফর সেল। তাহলে ফিনিশড গুডস এর মধ্যে র মেটেরিয়ালস আছে, মানে ফ্যাব্রিক্স, লেবার আছে, ওভারহেড আছে। বুঝছো? বুঝো স্যার নাই? এখানে যদি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ধরি, তাহলে তো প্রোডাক্টের যে প্যাকেজিং সিস্টেমটা ওইটাও তো স্যার দেখা যায় ফিনিশ গুডস এর মধ্যেই পড়ে। তো ওটাও তো স্যার র ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়বে না? হ্যাঁ, কারণ তুমি তো প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের কস্টিং হিসেব করতেছো। একটি প্রোডাক্টের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং এর খরচ কত, একটি সাবান তৈরি করবে, এবং সাবানের মধ্যে র মেটেরিয়ালস, লেবার আর ওভারহেড কি কি, সাবানের ইনগ্রেডিয়েন্টস গুলো হলো এর র মেটেরিয়ালস, এর মধ্যে কি কি আছে সেগুলি হলো র মেটেরিয়ালস। তো এটা সাবানটা তো একটা ফিনিশড প্রোডাক্ট, আমরা ইউজ করবো এখন। তাহলে এর মধ্যে র মেটেরিয়ালস আছে, ইনগ্রেডিয়েন্টস গুলি হলো র মেটেরিয়ালস, লেবার আছে, কারণ লেবাররা কাজ করেছে, তারপরেই তো এটা আমাদের হাতে এসেছে। এর সাথে আর কি আছে, ওভারহেড আছে না, কারণ যে ফ্যাক্টরিতে এটা কাজ করেছে সেখানে এটি তৈরি হয়েছে। তাহলে তোমার প্রশ্ন কি, মানে র মেটেরিয়ালস কিভাবে ফিনিশড গুডস এর মধ্যে আসলো, এটা বুঝছো? জি স্যার। আচ্ছা,
তাহলে ফিনিশড গুডস এর মধ্যে র ম্যাটেরিয়ালস এখানে আমরা কত ক্যালকুলেট করব 2500 ইনটু 100 ইনটু হাফ। হাফ কেন? ওই যে হাফ মান্থ থাকে এই কারণে, এই স্টেজে হাফ মান্থ থাকে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2500 ইনটু 30 ইনটু হাফ। এখন এই দুইটা ফিগার বের করে দেখো কত হয়। জি স্যার, এখন ওই যে রিসিভেবলে যাব না, তিনটা যে পার্ট দুইটা শেষ অলরেডি। জি, এরপরে আসছে আমাদের ডেটর্স। ডেটর্স স্টেজে 2500 ইনটু ডেটর্স ইউনিট কস্ট কত হবে? ডেটর্স এর ইউনিট কস্ট কত হবে বলো? ওই যে 150 তো উপরে বলাই আছে পার। জি, কোথায় 150 বলা আছে? ওই যে স্যার ওইটা নিয়ে দেখলাম নাকি। স্যার এখানে কোথাও তো 150 বলা নাই, তাহলে 150টা আসছে কোথা থেকে? ডেটর্স মানে কি আগে সেটা বুঝো। ডেটর্স মানে কি? দেনাদার স্যার, দেনাদার। সেলিং অন ক্রেডিট, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাকিতে বিক্রি করলাম। এখন যে প্রোডাক্টটা বাকিতে বিক্রি করলাম এই প্রোডাক্টের টোটাল কস্ট কত? তার মানে এটা তো ফিনিশড। এর মধ্যে র ম্যাটেরিয়ালস আছে, এর মধ্যে লেবার আছে, এর মধ্যে ওভারহেড আছে, আরো একটা অ্যাডিশনাল আছে। সেটা কি? ওই যে যেটা বললো না কি যেন, প্যাকেজিং আর হলো সেলিং। প্যাকেজিং, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, এই খরচগুলিও অ্যাড হওয়ার পরেই তো এটা কাস্টমারের কাছে গেছে। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এগুলি আমরা অ্যাড করলাম। তাহলে র ম্যাটেরিয়ালস এর খরচ ইউনিট ছিল 100, ম্যানুফ্যাকচারিং ছিল 30, আর সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হলো 20। টোটাল কত হয়? 150। 150। তাহলে ডেটর্স এর ইউনিট কস্ট হলো 150। হ্যাঁ হ্যাঁ। তাহলে 2500 ইন্টু 150। আর ডেটর্স সম্পর্কে টাইম কিছু বলেছিল? টাইম কত বলেছিল? ডেটর্স স্টেজ কত? 1 month। 1 মান্থ। তাহলে 2500 ইন্টু 150 ইন্টু 1। 1 তো এখানে লিখে নাই, কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই আসে। 2500 ইন্টু, তোমরা বোঝার জন্য লিখো, 2500 ইন্টু 150 ইন্টু 1। হ্যাঁ। তাহলে ফিগার যা এখানে পেলাম সেটাই। কত আসে? তাহলে অ্যাসেট যেগুলি কারেন্ট অ্যাসেট, এই সবগুলি অ্যাড করো এবার। অ্যাড করলে কত হয়? 5,68,750 অ্যাড করলে কত হয়? 3,75,000 স্যার। 13,06,250। এখন তো 25% না কত পার্সেন্ট বলছিল ক্যাশ ব্যালেন্স? স্যার 5% স্যার 5% বলছিল তো ক্যাশ ব্যালেন্স স্যার। স্যার ক্যাশ ব্যালেন্স কি আবার কেন 5/95 দ্বারা ইয়ে করছে, ইকুয়াল করছে? কি ক্যাশ ব্যালেন্স কি বলেছিল সেটা বলো। স্যার আমি জান্নাত। হ্যাঁ, সেটা না বললাম, ক্যাশ ব্যালেন্স সম্পর্কে কি বলা আছে উপরে সেটি দেখো আগে। 5% of the gross working capital requirement। 5% বের করলে কত হয় দেখো। 5% করলে স্যার 65,312.5 হয়। কিন্তু স্যার এখানে 11,000। এখানে তো 5/95। হ্যাঁ স্যার বলতেছে, স্যার শুধু 5% করলে 65,312.5 হয়, বাট এখানে তো ওই যে 95/5 কে দিছে। ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো কত হয়, চেক করে দেখতেছি। স্যার শুধু 5% করলে তো 65,312 হইতাছে স্যার। হুম,
গ্রস ক্যাপিটালকে শুধু 5% করলে 65,300 65,312 হইতেছে। আচ্ছা, গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের 5% কি করব আমরা? ক্যাশ বলো। ব্যালেন্সে নিব। মিম 5% করলে 65,312 না আসে? হ্যাঁ হ্যাঁ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলছে না, হ্যাঁ। গ্রসের 5%, গ্রসের 5%-এ কত আসলো? আর তুমি যদি 13,600 ওই 13,06,250 এটার 5% যদি বের করো তাহলে কত আসে? 65,312। এইটা 65,312 কারেক্ট হবে না, কারণ কি? কারণ তো বলছে তোমাকে 5% ধরতে। তাহলে এখন নিচের ফিগারটা দেখো, 13,75,000, 13,75,000 এর 5% বের করো, কত হয়? স্যার এটা হইতেছে যে উপরে যেটা দিছে না, এটা এটা হ্যাঁ, 68,750। তাহলে এইবারে বোঝার চেষ্টা করো। তোমাকে বলেছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের 5% তোমাকে ক্যাশ ব্যালেন্স মেনটেন করতে হবে। এখন গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল তো টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেটের মধ্যে তো ক্যাশ ইনক্লুডেড। তাহলে সেই ফিগারটা হলো এই যে লাস্টের ফিগার 13,75,000, তাহলে এর মধ্যে ক্যাশ ব্যালেন্স ইনক্লুডেড। তাহলে তুমি 13,75,000-এর 5% তোমার ধরতে হবে ক্যাশ। তাহলে তুমি 13,75,000-এর উপরে 5% বের করে দেখো 68,750 হয়, হয় কিনা? হ্যাঁ জি হয়। স্যার। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা তো 13,06,250 এই পর্যন্ত বের করেছিলাম আগে, তখন জি তো স্যার। আমরা জানতাম না 13,75,000। জি স্যার। তাহলে ক্যাশ ব্যালেন্সটা কত হবে সেটি ওই স্টেজে বের করার জন্য 5/95 করা হয়েছে। এখন তোমার হিসাব মিলে যাবে। স্যার বাট এই 95টা কিসের? 95টা হলো তোমার ওই যে 100% এর 5% বাদ স্যার দিয়ে। তাহলে যদি বাই এনি চান্স এখানে 6% থাকতো, তাহলে আমি 6/94 লিখতাম। জি, তাই লিখতে। ওকে স্যার, ওকে ওকে। বুঝছো? জি স্যার। সবাই মনে হয় বুঝে নেন। জি স্যার বুঝছি। এই সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার তাহলে বুঝতে পারছি, বাট নিজে যখন আবার বুঝে বুঝে করতে যাব তখন হচ্ছে গিয়ে বোঝা যাবে যে আসলে বুঝতে পারছি কিনা। আচ্ছা, স্যার এখন তো আপনার সাথে সাথে করছি, আপনি বলছেন ভিতরে বুঝছি। নিজেও বুঝবে, সমস্যা নেই, এখানে সবই তো লেখা আছে, এখন দেখলেই বুঝবে। তাহলে আমরা এখানে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বের করলাম, আর এখানে তো ওই রিকোয়ারমেন্টের মধ্যে নেট বের করতে বলেনি, এই জন্য আর করা নাই, এই পর্যন্ত শেষ। রিকোয়ারমেন্টের মধ্যে এইটা লেখা ছিল, এস্টিমেট দা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তো গ্রস পর্যন্ত শেষ, আমাদের কাজ শেষ। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করলে এখন আমরা কি করতাম বলো তো? এখান থেকে আমার লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি বাদ দিতাম। জি, তাহলে কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি কি আইটেম আসতো? কারেন্ট লাইবিলিটির মধ্যে আসতো হইতেছে ক্রেডিটরস ফর পারচেজ, ক্রেডিটরস ফর ওয়েজেস, ক্রেডিটরস ফর ওভারহেডস, এগুলো স্যার। জি, তিনটা আইটেম, তিনটা আইটেম আসতো। এবং সেগুলির বের করার জন্য আবার আমরা কি করতাম, ওই যে 2500 ওই ইউনিট ইনটু ইউনিট কস্ট ইনটু টাইম যদি দেয়া থাকতো, এখানে তো টাইম সম্পর্কে নাই, ক্রেডিটরস কত, তারপরে ওয়েজ কত, তারপরে তোমার ওভারহেড কত, ওইগুলি টাইম কিছুই দেয়া নাই। তো তখন ওইগুলিও টাইম দেয়া থাকতো,
আমরা ওইভাবে বের করতাম। স্যার একটা ওই যে আমাদের ইয়াটা আছে না, এই যে 17 নম্বর পেজের অঙ্কটা আমাদেরকে স্যার হোমওয়ার্ক দিয়ে দেন স্যার। 17 নম্বর পেজের আচ্ছা স্যার এটা কি সহজ নাকি এটার মধ্যে প্যাচ আছে স্যার? দেখি আগে। 17 নম্বর পেজের কোনটা? 3 নম্বর এটা? হ্যাঁ হ্যাঁ স্যার এটা। স্যার এই যে উপরে চলে গেল তো স্যার, উপরে চলে গেল তো। ওটা তো সলিউশন, তাহলে তো 16 নম্বর পেজে অঙ্ক। এই যেটা হলো 2 নম্বর, আর পরের পেজে তো ওটা সলিউশন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এক্সাম্পল 3। এক্সাম্পল 2। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল 2 স্যার, এক্সাম্পল 2। হুম, না এটা দেখো কি কি আছে এখানে, তোমরা নিজেরা বাসায় ট্রাই করো। র ম্যাটেরিয়ালস ইউনিট কস্ট দেয়া আছে, ডাইরেক্ট লেবার, ওভারহেড, টোটাল কস্ট, প্রফিট, সেলিং প্রাইস। আচ্ছা নিচে প্যারাটা দেখো, র ম্যাটেরিয়ালস আর হেল্ড ইন স্টক অন অ্যান এভারেজ ফর 1 মান্থ। আচ্ছা র ম্যাটেরিয়ালস 1 মান্থ টাইম দেয়া আছে, ম্যাটেরিয়ালস আর ইন প্রসেস অন অ্যান এভারেজ ফর হাফ আ মান্থ, finished goods are in stock on an average for 1 month, credit allowed by supplier is 1 month and credit allowed to debtors is 2 months. Time lag in payment of wages is 1.5 weeks. Time lag in payment of overhead. এই যে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেডের কিন্তু এই যে টাইম দেয়া আছে, লায়াবিলিটিতে আসবে এগুলি। 1/4 of the sales are made on cash basis. এটার মানে কি, এটার ট্রিটমেন্ট কি হবে দেখো। 1/4 of sales are made on cash basis, তাহলে ক্রেডিট সেল কত হবে? ওয়ান স্যার ফোর্থ 1/4 ক্যাশ বেসিসে সেল হয়, তাহলে ক্রেডিট সেল কত? 4/1 হুম, ক্যাশের। তাহলে স্যার ক্যাশ, ক্যাশ হচ্ছে এই যে স্যার নিচে 50,000 যে এটা স্যার। 4/1 ক্যাশ সেল, ক্রেডিট সেল কত? তাহলে 4/3 গুড, 4/3 3/4, 3/4 ক্রেডিট সেল। আর ক্রেডিট সেল মানি ডেটর্স, তার মানে ডেটর্স এ 4/3 যাবে ডেটর্স। আচ্ছা পরের প্যারায় কি আছে? ক্যাশ ইন হ্যান্ড এন্ড এট ব্যাংক। ক্যাশ অ্যামাউন্ট কত? এখানে কিন্তু ক্যাশ অ্যামাউন্ট দেয়া আছে সরাসরি 50,000। তোমাকে কিন্তু ওই যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের 25% ওইসব ঝামেলা নাই, 5% ওইসব ঝামেলা নাই, এখানে তোমাকে সরাসরি ক্যাশ ব্যালেন্স বলে দিয়েছে, বুঝছো? জি স্যার। আর লাস্ট এক্সপেক্টেড লেভেল অফ প্রোডাকশন অ্যামাউন্ট 1,04,000 ইউনিট ফর ইয়ার অফ 52 উইক, এক বছরে 52 উইক। আর অ্যামাউন্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 1 লাখ। স্যার তাহলে এই যে ক্যাশ ইন হ্যান্ড এট দ্য ব্যাংক ইজ এক্সপেক্টেড, আর ক্যাশ and expected level of production cash in hand at the bank is expected, স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? একই, একই তোমার মানে ওখানে তোমার ক্যাশ ব্যালেন্স 50,000 তুমি শো করবে, হাতে থাকুক অথবা ব্যাংকে থাকুক, দুইটাই ক্যাশ। আচ্ছা তো এটা তোমরা তাহলে বাসায় ট্রাই করো, সলিউশনটা না দেখলে তো মানে না পারলে তখন দেখো, নিজে নিজে আগে করো। ওকে, জি স্যার, চেষ্টা করবো স্যার। আচ্ছা সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি তো। তাহলে আজকে আমরা শেষ করব, যদি প্রশ্ন থাকে বলো, না বুঝলে বলো। আচ্ছা স্যার, বাসায় তাহলে করে দেখি স্যার। আমার মনে হইতেছে প্রফিট করতে গেলে মনে হয় একটু ভেজাল লেগে যাবে স্যার, প্রফিটের ব্যাপারটা। প্রফিটের ব্যাপারটা কি এখানে? ওইখানে প্রফিটের কাজ তো দেখলাম না স্যার উপরে। প্রফিটের কোনো ব্যাপার নাই তো আমাদের, আমরা তো কস্টিং করতেছি, প্রফিটের কোনো ফাংশন নাই আমাদের। ও ওকে ওকে স্যার, ওকে। কস্টিং এর মধ্যে তো প্রফিট নাই, ওটা তো যখন সেল হবে অন্য হিসাব।
আমরা তো এখানে কস্টিং করছি, তো এখানে ওটা দরকার হবে না। ওকে আচ্ছা ফাইন, স্যার। তাহলে আমরা এখানে শেষ করলাম। এটার মাধ্যমে এই চ্যাপ্টার শেষ হবে কি? আর একটা টপিক আছে, পরের ক্লাসে আলাপ করব। আচ্ছা স্যার। ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। স্যার আমাদের কিন্তু 28 তারিখের থেকে পরীক্ষা মিড টার্ম স্যার। তো আমাদের সিটি নিলে স্যার আগে আগে নিয়ে নিন স্যার, আর অ্যাসাইনমেন্ট দিলে আগে আগে দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ এই আসসালামু চ্যাপ্টারটা আলাইকুম। শেষ হোক, তারপরে সেটি নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে।